বন্ধুরা, গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, গল্পটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন, এবার তাহলে শুরু করা যাক আজকের গল্প পাঠ। আমাদের আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই মজার গল্প। গল্পের নাম শিক্ষার ষাঁড় ভাগ। প্রথম ভাগের থেকে আমাদের শিক্ষালাভ শুরু হলেও এবং জীবনের অন্তিমক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে চললেও যতদিন বাঁচি ততদিন শিখি। পরমহংসদেবের এই পরম বাক্য মেনে নিয়েও আমাদের অনেকেই শিক্ষার ষাঁড়ভাগে বঞ্চিত থেকে যাই বলেই আমার ধারণা। ষাঁড়ভাগই হচ্ছে তার ষাঁড়ভাগ। ধর্ম, অর্থ, কামের মোক্ষম, মোটামুটি আমি তাই বুঝতাম। কিন্তু আমি যে একবারে ঠিক উল্টোটা বুঝেছি, আমার 6 বছরের ভাগ্নে টিকলু আমায় সোজাসুজি সেটা বুঝিয়ে দিয়েছিল একদিন। টিকলুর বয়স এখন 12 কি 13, ক্লাস 8 কি 9 ছাত্রই বোধ হয়। কিন্তু যখন সে মাত্র 6, তখনই এই 9-6 কাণ্ডটা সে বাতিয়ে দিয়েছিল। এই 12 বছরে দিকবিদিকে আর বন্ধুজনের সৌজন্যে তার শিক্ষালাভের কোনো ব্যাঘাত ঘটেনি আশা করি। যদিও সেই বাড়ন্ত জ্ঞানগম্যের কিঞ্চিত ভাগও আমাকে দেওয়ার কোনো দায় তার নেই, কেননা ভাগ নেওয়ার জন্যই তো ভাগ নেই, বলে থাকে না কথায়। কিন্তু তাহলেও ভাগ্নেরা মামার মতোই হয়ে থাকে, সেটা হয়তো সত্যি হলেও তাকে আপন ছাঁচে গড়ে পিটে নেওয়ার দায়ভাগ মামার থেকেই যায়। তা আমার দিক থেকে তার কোনো অন্যথা হওয়া উচিত নয় বলেই আমি চিরকাল মনে করেছি। কিন্তু করলে কি হবে? সেই 6 বছর বয়সেই সে জ্ঞান সমুদ্রের উপকূলে বেড়াতে বেড়াতে যা ছলাৎ কাণ্ড বাঁধিয়ে বসেছিল, তা ভাবতেও আমার হৃৎকম্প হয় এখন। তা হয়েছিল কি, আমরা ভাই বোনে কথা কইছিলাম, মাঝখান থেকে টিকলু দুম করে আর এক কাণ্ড পেড়ে বসলো। আমরা কোত্থেকে এলাম মা? প্রশ্ন শুনে আমি তো গুম হয়ে গেলাম। জবাব, কেন কোত্থেকে আবার? সবাই যেমন করে আসে। গুমড়ে উঠল জবাব খানিক বাদে। পড়িতে দিয়ে গেছে তোমাকে। পড়িতে? জবাব পেয়ে টিকলু অবাক। হ্যাঁ, পড়ি তো দেবে, পড়িরাই তো দেয়। জবাব বলল, একদিন ঠিক দুপুর বেলায় ছাদে রোদ পোয়াচ্ছিলাম, এমন সময় দেখলাম কি আকাশ দিয়ে একটা অপ্সরা উড়ে যাচ্ছে। তখন আমি তাকে সাধলাম, ওগো আমাকে একটা খোকা দাও। অমনি সে টুপ করে তোকে আমার কোলের উপর ফেলে দিয়ে চলে গেল। সেই পড়িটায় তুই তখন এইটুকুন। তুই এসব কি শেখাচ্ছিস জবা? বাধা না দিয়ে আমি পারি না। কেন, কি শেখালাম আবার? এই ভূত পড়ির কাহিনী যত। এমন ভুল শিক্ষা কেন ওকে দিচ্ছিস? কেন, ভুলটা কি হলো? ওই যে শিশুদের কাছে ভূত পড়ির গল্প হাঁদা, এটা ভুল পথ। তুই যে গুল মেরেছিলি সেটা দুদিন বাদই সে টের পেয়ে যাবে। ওর অনুসন্ধিৎসু মন যে করে হোক ব্যাপারটা জানবেই, জানতে চাইবেই। ওর বয়স্ক বন্ধুদের কাছ থেকে এই বস্তু ও বিকৃতভাবে লাভ করবে, আর তার ফলে দাঁড়াবে মনোবিকার। আর যার শিকার হয়ে ভুগতে হবে ওকে সারা জন্ম, জীবনটাই হয়তো ওর ব্যর্থ হয়ে যাবে। কি যা তা বকছো দাদা? আরে যা তা নয়, নিছক সত্য। যতই শিশু হোক, ওর ভেতরে পরিণত মানুষের অঙ্কুর রয়ে গেছে। সত্যপথে সহজ পথেই তার বার হওয়ার দরকার। জ্ঞানের রাস্তায় কোনো বাধা রাখতে নেই, রুখতে নেই। কারণ জ্ঞানে কখনো ক্ষতি করে না, অজ্ঞানী হয়ে থাকে। সত্যি সত্যি পড়ি আছে নাকি মামা? কচকচির মাঝখানে টিকলু দেবযানীদের আমদানি করে, তাদের দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আছে বই কি শোনা। তবে তারা আকাশপথে আনাগোনা করে না, এই পৃথিবীতে ঘোরাফেরা করে।
বেশিরভাগ পরের বাড়িতেই দেখা যায় তাদের, আর সেই জন্যই তাদের ওই নাম। পরের বলেই পড়ি। কখনো সখনো নিজের বাড়িতেও দেখা যায় না যে তা নয়, বলে জবার দিকে আমি কটাক্ষ করি। হ্যাঁ, তবে পরের বাড়িটাকেই আদর করে আমরা পড়ি বলে থাকি। এখন তুমি এসব কথা বুঝবে না। বড় হলে দেখবে সব নিজের থেকেই টের পেয়ে যাবে। নরানাম মাতুলক্রমের ধারা সত্য হলে মনে মনে আমি বলি, তোমার মধ্যেও পরিণত বুদ্ধির পরিচয় একদিন ঠিক পাওয়া যাবে। কালক্রমে তোমার পরিক্রমাও দেখতে পাবো। অবশ্য যদি বেঁচে থাকি, তোমার পরাক্রমও না দেখে আমি যাব না। দেহি পদপল্লবমুদারম। পরীর কাছে নতি শিকারী পরিপূর্ণ মানুষের পরিণতি। যথাস্থানে পরাস্ত হওয়াতেই পরাক্রমের পরাকাষ্ঠা। তুমি একটা পরী আমায় এনে দেবে মামা? আরে আনতে হবে না, তুমি নিজেই নিয়ে আসবে। বড় হও, দেখবে কত পরী তোমার সঙ্গে ঘুরঘুর করবে তোমার আশেপাশে। চাই কি তাদের একটার সঙ্গে তোমার বিয়েও হতে পারে। তা হোক, কিন্তু আমরা কোত্থেকে এসেছি তা তো তুমি বললে না। নাও, কি বলবে বলো? মুখ টিপে হাসলো জবা। দেখ, কিছুটি না রেখে টেকে সব খোলাখুলি বলতে হবে, এমনকি বায়োলজির মোটা কথাটাও। কিন্তু কিভাবে যে কথাটা পারা যায় তাই তো ভাবছি। মনস্তত্ত্ববিদের মতে যৌন শিক্ষা ছাড়া কারো শিক্ষা যথার্থ সম্পূর্ণ হয় না, তা জানিস? আর সেই শিক্ষা শৈশবের থেকে শুরু হওয়াই দরকার। নইলে ছেলেমেয়েরা কৌতূহলের শিকার হয়ে বাঁকাচোরা পথে যায়, আজে বাজে লোকের কাছ থেকে ভুল শিক্ষা পায়। ফলে উত্তরকালে যৌন বিকৃতি আর মানসিক বিকারে ভোগে। তাই যাতে এই ভুল বোঝাবুঝি না দাঁড়ায়, সেই কারণেই গোড়ার থেকেই তাদের সোজাসুজি সব বলা উচিত। ফ্রয়েড বলেন। ফ্রয়েড তুমি পড়েছ? আরে পড়তে হয় না। ফ্রয়েড, কালমার্স এদের কথা প্রায় বেদবাক্যের ন্যায় শ্রুতি স্মৃতির পর্যায়ে পড়ে। এর ওর মুখে শোনা যায়, এ লেখায় সে লেখায় এক আধটা উদ্ধৃতি নজরে পড়ে, আর তাই থেকেই তো মনে গাঁথা হয়ে থাকে। শ্রুতি স্মৃতি সনাতন সত্যের মতন সেকেন্ড হ্যান্ড পাওয়া হলেও চিরন্তন সত্য এসব। মুখে মুখে রটে, কখনো এদিক ওদিক হওয়ার কথা নয়। প্রয়োজন মতো মনের থেকে পঙ্ক উদ্ধার করলেই হলো। ফ্রয়েড বলেন, আর ফ্রয়েডের কথা বলো না। তোমার মতন এক ফ্রয়েডের দেখা পেয়েছিলাম একবার, ওই চৌরঙ্গি পাড়ার বিরাট এক বিভাগীয় বিপণীতে। তার কাছেই ফ্রয়েড কি বলেন তা আমি টের পেয়ে গেছি। কেন, কি হয়েছিল শুনি? এই তো সেদিন ছেলের খবর পেয়ে ছেলেকে সঙ্গে নিয়ে গেছিলাম কেনাকাটা করতে। তো খেলার বিভাগে গিয়ে টিকলু তো আর সেখান থেকে নড়তেই চায় না। একটা দম দেওয়া মোটর গাড়ি জবরদখল করে বসেছে, না নিয়ে কিছুতেই ছাড়বে না। কি তার বায়না গো! অথচ অতগুলো টাকা এবারে বাজে খরচ করা যায় না। কিন্তু ও কি বুঝবার ছেলে? তখন রাগ করে ওকে ধরে ঠ্যাঙাতে যাচ্ছি, তো এক ভদ্রলোক হাঁ হাঁ করে এসে বাধা দিলেন। শুনলাম উনি নাকি সেখানকার কর্মচারী, শিশু মনোবিদ, এক ডাক্তার নাকি। তা তিনি বললেন, না না, শিশুদের গায়ে কদাচ হাত তুলতে নেই দিদি। মেরে ধরে শিক্ষা দেওয়া যায় না, তাতে শিশুরা মানসিক অবদমিত হয়, পরিণামে ভালো হয় না, আর সেটা উচিতও নয়। শিশুদের মনোবিজ্ঞানসম্মত পদ্ধতিতে বোঝাতে হয়। দাঁড়ান, ওকে আমি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসি, বলে ওকে আড়ালে নিয়ে গেলেন। ১ মিনিট পরই টিকলু সুরসুর করে এসে খেলনাটা আপনা থেকেই ফিরিয়ে দিল। ফিরেও চাইল না তারপর। তাহলেই বোঝো মনোবিজ্ঞানের বাহাদুরিটা কোথায়। আমি উক্ত অনুপস্থিত মনস্তত্ত্ব কুশলীকে সাধুবাদ না দিয়ে পারি না। কিন্তু আমি ভাবছি যে ১ মিনিট এসে এমন কি শেখালো যে টিকলুর শিক্ষা হয়ে গেল? টিকলুর মতো অমন দুষ্টু ছেলেকে এক কথায় সে শিক্ষা দিয়েছে। তো কি বলেছিল রে টিকলু, লোকটা তোকে? তোর মামাকে বল না, তাহলে ওর মুখে শোনো তুমি। হ্যাঁ, কি বলেছিল রে? বলতে গিয়ে ভাগ্নের অমন হাসি খুশি মুখ বেশ ভার ভার হয়ে এলো। বলল, লোকটা আমায় বাইরে নিয়ে গিয়ে করলো কি মামা, কষে একটা গাঁটটা মারল আমার মাথায়। আর বলল যে ভালোই ভালো যেখানকার জিনিস সেখানে যদি রেখে না দাও তো তোমাকে এর চেয়েও জোরে আর এক গাঁটটা লাগাবো। ভারী খারাপ লোক মামা।
ভাগ্নের হাসি খুশি প্রচ্ছন্ন ধারাপাতের নাম তাই দাঁড়ায় আর কি। এই তো তোমার ফ্রয়েড। না, না, মোটেই ফ্রয়েড নয়। আজ তো এটা ফ্রড। আমার বিরক্তি হয়। ফ্রয়েড নয়, ফ্রড। ফ্রড? হ্যাঁ, ফ্রয়েডের একারটা নেই। ফ্রয়েডের শিক্ষা আর হাতুড়ে শিক্ষায় একাকার করে ফেলেছে লোকটা। টিকলুর মতো দুর্দান্ত ছেলেকে শিক্ষা দেওয়া কারো একার কর্ম নয়, হিমশিম খেতে হয়। ও মামা, ওই বললেন না তো কোত্থেকে। টিকলুর কথার মাঝখানে বাধা পড়ে। জবা বলে ওঠে, এ কি বলে বোঝাবে, বোঝাও এখন, নাকি এনে দেবো তোমার একটা হাতুড়ি, কয়লা ভাঙা সেটা। আরে হাতুড়ির কাজ নয়, ওকে খোলাখুলি পরিষ্কার করে সব আমি বুঝিয়ে দিতে চাই। দিচ্ছি দাঁড়া, দেখ না। কিন্তু কি করে যে আরম্ভ করা যায় সেটাই তো সমস্যা। কেন, কথা বলতে আটকাচ্ছে বুঝি? ঠোঁটে ওর হাসির টিপনি। না, না, আটকাবে কেন? কোথাও আটকাচ্ছে না। কিন্তু কি ভাষায় বললেও ধরতে পারবে আমি সেটাই ভাবছি। কিচ্ছুটি না লুকিয়ে সবকিছুকে বোঝাতে হবে তো, ফুললি বোঝাতে হবে। আচ্ছা, বেশ, ফুলের থেকে তাহলে শুরু করা যাক। ফুলের মতো ছেলের কাছে ফুলের দৃষ্টান্তই তো ভালো। আচ্ছা টিকলু, তুই ফুলের উপর প্রজাপতি দিয়ে কখনো বসতে দেখেছিস? হ্যাঁ মামা। তা কি জন্য তারা বসে বলতো? মধু খাওয়ার জন্যে। বলেই সে পদ্য পাঠের গুঞ্জন গান শুরু করে। গুনগুন রবে ওরা মধু পান করে, আশায় হতাশ হলে আসিবে না আর, আর না করিবে সেই মধুর ঝংকার। তা আমি ওর মধুর ঝংকারে বাধা দিই। প্রজাপতি আর মৌমাছিতে সে গুলিয়ে ফেলেছে দেখেও সেই ভ্রম সংশোধনে না গিয়ে আসল কথায় এগিয়ে যায়। তো এখন ওই প্রজাপতি এক ফুলের থেকে আর এক ফুলের বুকের উপর গিয়ে বসে। দেখেছিস তো? হ্যাঁ মামা, দেখেছি। তা কেন বসে জানিস? এই আমাদের মধ্যে যেমন ছেলে আছে, মেয়ে আছে, আছে না? তেমনি ফুলেদের মধ্যেও রয়েছে ছেলে ফুল আর মেয়ে ফুল। আমাদের যেমন ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হয়, হয়তো তেমনি ওই ফুলেদের বেলাও তা হয়ে থাকে। আর প্রজাপতির কাজ হচ্ছে তাদের সেই বিয়ের ঘটকালি করা। বুঝেছিস? টিকলু মাথা নাড়ে। বুঝেছি কিনা বোঝা যায় না, আপন মনি সে আওড়ায়। ছেলে ফুল আর মেয়ে ফুল, ছেলে ফুল আর মেয়ে ফুল। হ্যাঁ, ওই যেমন আমাদের মধ্যেও আছে না, তুই যেমন একটা ফুলের মতন ছেলে আর তোর দিদি টুম্পা একটা ফুলের মতন মেয়ে, সেই রকম। কিন্তু আমাদের উপর তো কোনো প্রজাপতি বসে না মামা, বাধা দিয়ে টিকলু জানাই। আরে বসবে বসবে, সময় হলেই বসবে। যথাসময়ে তোমরাও প্রজাপতির নজরে পড়বে বই কি। হ্যাঁ, প্রজাপতির নির্বন্ধ যাবে কোথায়। হ্যাঁ, এখন যা বলছিলাম, এখানে যেমন ছেলেরা ইচ্ছে করলেই মেয়েদের কাছে যেতে পারে, আর মেয়েরা ইচ্ছে করলেই ছেলেদের কাছে আসতে পারে। আমাদের সব হাত পা আছে তো, কিন্তু ফুলেদের তো আর তা নেই। তাই তারা কেউ কারো কাছে যেতেই পারে না, ইচ্ছে থাকলেও পারে না। কিন্তু তাদেরও তো বাঁচতে হবে, বংশবৃদ্ধি করতে হবে তো। বংশ মানে তো বাঁশ, বয়ে চন্দ্রবিন্দু আকার আর তালব্যস্য, বয়ে চন্দ্রবিন্দু আকার আর তালব্যস্য। আচ্ছা, ফুলের মধ্যে বাঁশ কোথায় পাচ্ছ মামা? টিকলো সুতায়। আরে বাঁশ নয়, বাঁশ নয়, বংশবৃদ্ধি। মানে ফুলদেরও নিজেদের ঝাড়গোষ্ঠী বাড়ানো দরকার তো, বাঁচবার তাগিদেই। হ্যাঁ, নইলে তো ফুল গাছের বংশই লোপ পেয়ে যাবে রে পৃথিবীতে। একটা বার জন্মাবে না এরপর। এখন এই ফুল গাছ গজাবার বীজ থাকে গাছের ফুলের গর্ভে, বুঝলি তো? ওই প্রজাপতি যখন ফুলের উপর এসে বসে, তখন তার পাপড়ির ভেতরের সেই বীজগুলো তার পায়ে লেপ্টে যায়। এইভাবে এক ছেলে ফুলের থেকে পায়ে পায়ে তার বীজ চলে যায়। আবার সে যখন আর এক মেয়ে ফুলের বুকের উপর গিয়ে বসে, তখন সেই দুই বীজের মিলন হয়, একসঙ্গে তারা জড়িয়ে যায়। সেই বীজ বীজে ফুলগুলো একসঙ্গে মাটিতে ঝরে পড়ে কখন, আর মাটিতে পড়লেই প্রজাপতির সৌজন্যে দুজনের জোড়াজুড়ি সেই দুই বীজের থেকে নতুন করে ফুল গাছ গজিয়ে ওঠে আবার। প্রজাপতির পাটিগণিতের থেকে ফুলদের বীজগণিত পর্যন্ত শিক্ষাদানের চূড়ান্ত করে, যার পর নয় পরিশ্রমে আমি হাঁপাতে থাকি। ক্ষীণ কণ্ঠে শুধাই, কিরে, এবার বুঝেছিস?
মুখখানা জ্যামিতির মতন বানিয়ে সে জানায়, সব বুঝেছি মামা, কিন্তু তুমি সেই কথাটাই তো বলছো না। কোত্থেকে যে আমরা এলাম? বুঝলাম, শিক্ষার সার কথা এত সোজায় ওকে বোঝানো যাবে না। সূক্ষ্মর থেকে স্থূলে যেতে হবে, ফুলের থেকে মূলে। সারাংশের আসলে পৌঁছতে হবে সারাংশই একেবারে। হ্যাঁ, আমার ভাগ্নে যখন, বুদ্ধি শুদ্ধি তো আমার মতোই হবে। সহজে কিছু ওর মগজে সেঁধবে না। প্রজাপতির পাখনার ঢাকনায় মোড়া উপমা দিয়ে কিচ্ছু হবার নয়। তাই শর্ট পদের থেকে চতুষ্পদে নামতে হয়। চোখে আঙুল দিয়ে দেখাবার মতো হুলস্থুল দৃষ্টান্ত দিয়ে সেই পাশবিক ব্যাপারে গিয়ে পড়ি সরাসরি। বলি, ষাঁড় দেখেছিস তো? রাস্তায় ষাঁড়ের দৌড় দেখিস নি? গরুর পিছু পিছু তাড়া করে ষাঁড় দৌড়ায় যে। হ্যাঁ মামা, দেখেছি তো। বলতে গিয়ে সে বেশ উৎসাহ পায়। আচ্ছা, কেন দৌড়ায় বল দেখি? ওর কাছে আমি জানতে চাই, তোর কি মনে হয়? হুলস্থুল দৃষ্টান্তটা ওর চোখের সামনে এনে খাড়া করি। কেন, গুঁতোবার জন্যই আবার কি? সে বলে, ষাঁড়গুলো বেজায় পাজি মামা। আর ষাঁড়গুলো যে পাজি তাকে আমি জানি নে, তুই আমায় বলবি? কিন্তু মোটেই গুঁতোবার জন্য নয়। সারালো তত্ত্বে ধারালো পথে আমার দ্রুত পদক্ষেপ, কিন্তু ষাঁড়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ের গোড়াতেই আমার অগ্রগতিতে বাধা পড়ে। আর ধূর্ত ষাঁড়! তাবৎ হুলস্থুল সে এক লাফে পার হয়ে যায়। প্রকাণ্ড এক মাথা ঝাঁকিতে আমার সাঁড়াশি আক্রমণ সে এড়ায় আর বলে, আমি বলছিলাম কি মামা, আমাদের ক্লাসে বুবড়ি বলছিল যে তারা নাকি ফরিদপুর থেকে এসেছে। তা আমরা কোত্থেকে এসেছি তাই আমি জানতে চাইছিলাম। আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, গল্পটি শেয়ার করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।